আপনারা শুনছেন ভাবনাতীত, এমন কিছু ঘটনা যার কোনো ব্যাখ্যা হয় না। সঙ্গে আমি শুভঙ্কর। ওয়েলকাম ব্যাক সকলকে। শুনছো ভাবনাতীত, আমি শুভঙ্কর রয়েছি তোমাদের সঙ্গে। তোমাদের সকলের ভালোবাসা আর সাপোর্টের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের 8 এপিসোড, আর তোমাদের সকলের ভালোবাসা আর সাপোর্ট ছাড়া এটা সম্ভব হয়ে উঠতো না। এরম ভাবেই আমাদের ভালোবাসা দাও, আমাদের পাশে থাকো, আমাদের পরিবারকে আরো এগিয়ে নিয়ে যাও। এরম ভাবেই আরো ঘটনা আমরা তোমাদের জন্য আনতে থাকবো। আজকের যে ঘটনাটা তোমাদেরকে বলতে চলেছি, এটা কিন্তু সত্যি একটা ভাবনাতীত ঘটনা বলতে পারো বা ব্যাখ্যাহীন ঘটনা বলতে পারো। এটা শুনতে কিন্তু তোমাদের ভাবতে হবে একবারের জন্যেও যে কি ঘটেছিল, কিভাবে ঘটেছিল, এটা কি ঘটা সম্ভব। তাহলে চলো বিলম্ব করবো না, যে ঘটনায় যাব। আর তার থেকেও একটা খুশির খবর হচ্ছে, ঘটনাটা পাঠিয়েছে আমাদের পরিবারের আরেকজন সদস্য। এটা প্রমাণ যে আমাদের পরিবার ধীরে ধীরে আরো গ্রো করছে। তোমরা পাশে থাকো সাবস্ক্রাইব করে, যাতে আমাদের পরিবার এরকম ভাবে বেড়ে ওঠে। ঘটনা পাঠাতে হলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, মেল, এভরিথিং। আরেকটা গুড নিউজ দিয়ে দিই, আমরা এখন স্পটিফাইতে অ্যাভেলেবেল হয়ে গেছি। তো আমাদের 7th এপিসোড থেকে আমাদের প্রত্যেকটা এপিসোড এবার স্পটিফাইতেও আসবে। শুনতে ভুলো না, ডেসক্রিপশন বক্সে তারও লিঙ্ক দেওয়া রইল। চলো ঘটনায় যাওয়া যাক। ঘটনা পাঠিয়েছেন মেদিনীপুরের পৌলবী দত্ত। উনি যেভাবে লিখে পাঠিয়েছেন আমি সেভাবেই তোমাদেরকে শোনানোর চেষ্টা করছি। কেমন আছো শুভঙ্কর? আমি পৌলবী দত্ত, মেদিনীপুর থেকে। আশা করছি ভালো আছো। সত্যি বলতে আমি ভূতের গল্প বা ভৌতিক ঘটনা শোনার কিন্তু একটা বিরাট বড় ভক্ত। অনেক জায়গায় আমি ঘটনা গল্প এগুলো শুনে থাকি, কিন্তু আমার জীবনে ঘটনাটা আমি এখন অব্দি কোথাও পাঠিয়ে উঠতে পারিনি। তার একটা অন্যতম কারণ হচ্ছে, যে কোনো জায়গায় ভূত প্রেত এগুলো নিয়ে খুব মাতামাতি হয়, তবে আমার ঘটনাটা অ্যাকচুয়ালি কি সেটা কিন্তু আমি এখনো কোনো বিবরণ খুঁজে পাইনি। তবে তোমার পরিবারের ঘটনাগুলো আমি কদিন হলো শুনছি, আর শুনে যা বুঝলাম তুমি ব্যাখ্যাহীন ঘটনার উপর একটু ফোকাস বেশি করো, তাই তোমার সাথে শেয়ার করলাম। সত্য যাচাই করতে চাই যে আমাকে পরে ইনবক্স করো, সেখানে না হয় বিস্তারিত আলোচনা হবে। ভালো লাগলে পরে তোমার পরিবারকে শুনি। আমি আগে মেদিনীপুরে থাকতাম, এখন আপাতত কাজের মাধ্যমের জন্য কলকাতায় থাকি। ঘটনায় যাওয়ার আগে একটু আমার পরিবারের বিবরণ দিয়ে নেওয়া ভালো, তাহলে বুঝতে সুবিধা হবে। ঘটনাটা মেনলি কেন্দ্র করে যাকে, সেটা হচ্ছে আমাদের পাড়ায় একজন সদস্য, তার নাম বাপিদা। তিনি আগে আমাদের বাড়িতে ভাড়া থাকতেন। বাপিদা অ্যাকচুয়ালি পোর্টে সার্ভিস করতেন, আমাদের বাড়িতে আগে ভাড়া থাকতো। তো আমাদের বাড়ি থেকে চলে যাওয়ার পরে উনি যখন মাঝে মাঝে আসতেন বেড়াতে, তখন আমাদের পরিবারের সবার সাথে দেখা করতেন, আমার সাথে, আমার মায়ের সাথে, সবার সাথে দেখা করে অনেক গল্প গুজব হতো। উনার চাকরির জীবন ব্যাপারে উনি আমাদের অনেক গল্প বলতেন, যে উনি অনেক জায়গায় ঘুরতেন, অনেক কিছু দেখতেন। এরকমই একদিন উনি আমাদের বাড়িতে বেড়াতে এসেছেন। চা খেতে খেতে কথা হচ্ছে, আমার মায়ের সাথে গল্প করতে করতে বললেন যে, বুঝলে কাকিমা, যখন আমরা রাতে পোর্টে চাকরি করি না, আমরা দেখি যে জেলেরা জাল পেলে কি বিশাল বিশাল পদ্মা ইলিশ তোলে। তোমাকে কি বলবো, কি চেকনাই সেই মাছগুলো। শুনে আমার মা বলল যে, তা হ্যাঁ রে বাপি, শুধু কি গল্পই শোনাবি, নাকি কোনোদিন নিয়েও আসবি হাতে করে? একটা মাছ তো নিয়ে আসতেই পারিস। আরে কাকিমা, কি বলবো, কাজের চাপ বুঝতেই তো পারছো। তবে ঠিক আছে, এরপরে যেদিন আসবো সেদিন তোমার জন্য একটা স্পেশাল মাছ আমি নিয়ে আসবো। কবে আর আনবি? আমি মরলে তারপর আনবি? কি যে বলো না কাকিমা। আরে আনবো আনবো, এর পরের বারই আনবো। এই বলে সেদিনের মতো বাপিদা চলে যায়। তারপর অনেক বছর কেটে গেল, বাপিদার এই দিকে এলেন না। আমরাও তার কথা আস্তে আস্তে ভুলতে শুরু করেছি। এদিকে আমার মা ধীরে ধীরে অসুস্থ হতে শুরু করলেন। শেষ মুহূর্ত যখন এলো আমার মা, তখন আমাদের সবাইকে ছেড়ে এই পৃথিবী ছেড়ে চলে গেলেন। মায়ের 11 দিনের কাজ শেষ করে শ্রাদ্ধ অনুষ্ঠানও কমপ্লিট। নিয়ম ভঙ্গের দিন সকালবেলায় হঠাৎ বাপিদা এসে হাজির। বাপিদাকে তখন দেখে আমি বলে উঠলাম যে, বাপিদা, তুমি এখন এলে? সেও কাঁদো কাঁদো গলায় বলল যে, কি করবো বল বোন, কাকিমার নেই খবর পেতেই আমি সব ছেড়ে ছুড়ে চলে এলাম। আমার মনে পড়ে গেছিল যে আমি কাকিমাকে কথা দিয়েছিলাম যে তাকে আমি ইলিশ মাছ খাওয়াবো, কিন্তু সেটা আর হলো না রে। যাই হোক, এটা এটা ধর,
দেখলাম বাবিদা একটা বিশাল বড় ব্যাগ নিয়ে এসে হাজির। জিজ্ঞেস করলাম যে এতে আবার কি আছে। ওই যে কাকিমাকে কথা দিয়েছিলাম ইলিশ মাছ খাওয়াবো, তাই আমি স্পেশালি এখানে 4টে বড় বড় ইলিশ নিয়ে এসেছি। 2 কিলোর উপর এক একটা মাছ হবে। দেখিস যেন আজকে রাতে যেন সবাই যেন কমসে কম 1 পিস করে হলেও যেন মাছ পায়। দেখলাম সত্যিই তাই, বেশ অনেকগুলো পিস হয়েছে মাছটার। মনে হলো যে আজকে বিকালে হয়তো সবাই 1 পিস করে মাছ পেয়েই যাবে। তাই আমি ঠিক করলাম যে মা যেহেতু সর্ষে ইলিশ খেতে খুব ভালোবাসতো, অর্থাৎ সর্ষে ইলিশ ভাপা খেতে খুব ভালোবাসতো, তাই সেটাই রান্না করব আজকে। এই ভেবে মাছগুলো নিয়ে আমি এগিয়ে গেলাম রান্নাঘরের দিকে। যেহেতু আমার মা বর্ষাকালে মারা গেছিলেন, তাই প্রায় 3-4 দিন ধরে মুষলধারে বৃষ্টি চলছে। মাঝে মাঝে একটু ধরছে, মাঝে মাঝে আবার নামছে। দুপুরের খাওয়া দাওয়া শেষ। রাতের খাওয়া দাওয়ার জন্য যে কজন লোক আছে তাদের জন্য ইলিশ মাছটা বানানো হয়েছে। ক্যাটারিং সার্ভিসের আমরা আয়োজন করেছিলাম, তো ক্যাটারিং দিয়ে পরিবেশন চলছে। আর আমি মাছটাকে আলাদা করে বানিয়েছিলাম বাড়িতে সবার জন্য। পরিবারের সবাই প্যান্ডেলে, খালি আমি আমার এক বান্ধবীকে নিয়ে রান্নাঘরে রান্নাটা করছিলাম। আমার বান্ধবী আমাকে বলছিল যে দেখ, মাছটা তো তোকেই রান্না করতে হবে, তুই বরং আমাকে বল কি কি করতে হবে, তো হাতে হাতে করে দিচ্ছি। আরে না না, তোকে কিছু করতে হবে না, তুই আমার সাথে থাক বাস, তাহলেই হবে। যেগুলো বলবো একটু এগিয়ে এগিয়ে দিবি, আর কিছু না। বেশ বেশ, এই বলে আমি রান্না শুরু করি। রান্না করার সময় হঠাৎ আমার সেই বান্ধবী আমাকে বলে উঠলো যে আহ, কি গন্ধ বেরিয়েছে রে, দেখি খেতে ইচ্ছা করছে। আমি একটু রাগী গলায় বললাম যে ওরকম বলতে নেই, এটা অন্য কারোর জন্য হচ্ছে না, কাজের জিনিস এটা একটা, তো এরকম বলতেন না। সরি রে, কিছু মনে করিস না, এমনি বললাম। হয়তো সে সিচুয়েশনটাকে একটু লাইট করার চেষ্টা করছিল। এই বান্ধবী আমার প্রথম দিন থেকে, যেদিন থেকে আমার মা মারা গিয়েছেন সেদিন থেকে আমার সাথে আছে, আমার পাশে আছে। তো সন্ধ্যেবেলা ওয়েদার একদম ঠিকঠাক, আমরা রান্না কমপ্লিট করেছি। কিন্তু যে ডেচকিতে রান্নাটা রয়েছে সেই ডেচকিটা প্রচন্ড ভারী হয়ে গেছে। ওটাকে বাড়ি থেকে টেনে আমাদের ক্লাব অব্দি নিয়ে যেতে হবে। ক্লাবটা কাছেই, তাই ভাবলাম আর কাউকে ডেকে লাভ নেই, বরং আমি আর আমার বান্ধবী মিলেই এটা টেনে ক্লাব অব্দি নিয়ে চলে যাব। এই ঠিক করে আমরা ডেচকিটাকে তুললাম। খুব ওজন, প্রায় 8 কেজির মতো মাছ, প্লাস অতটা গ্রেভি রয়েছে ওর মধ্যে। একটু কষ্ট হলো, বাট ঠিক আছে। আমরা দুজন মিলে সেটাকে চাগিয়ে টেনে টেনে নিয়ে যেতে লাগলাম ক্লাবের দিকে। রাতের অন্ধকার। এই মুহূর্তে আমরা বাড়ি থেকে বেরিয়ে জাস্ট কিছু পায়ে গিয়েছি, ঝমঝম করে বৃষ্টি নেমে এলো সেখানে। আমরা কোনো দিশা খুঁজে পাচ্ছিলাম না আমরা কি করব। ক্লাব অনেক কাছে, কিন্তু যদি আমরা ডেস্টিটাকে টেনে ক্লাব অব্দি নিয়ে যেতে যাই, আমরা মাঝ পথেই ভিজে যাব। তাই আমরা ঠিক করলাম যে আমাদের পাশে একটা ছোট্ট মতন একটা ঘর তৈরি হচ্ছিল, ওটা আরেকটা ক্লাব যেটা তৈরি হচ্ছিল, এখনো হাফ তৈরি হয়েছে। হাফ অর্থাৎ ছাদ তৈরি হয়ে গেছে, কিন্তু দরজা জানলা বসানো হয়নি। আমরা তাড়াহুড়ো করে ডেস্টিটাকে কোনো রকম নিয়ে ওই ক্লাবের মধ্যে ঢুকে গেলাম আশ্রয় নিতে, যাতে বৃষ্টিতে ভিজে না যায়। ওখানে গিয়ে ডেস্টিটাটা সাইডে রাখলাম আর ঠিক করলাম যে বৃষ্টি থামলে তারপর বেরোবো। এই ভেবে ডেস্কিটা রেখে এক কোণে গিয়ে চুপ করে বসলাম। পুরো জায়গাটা অন্ধকার, ঝিঝি পোকার ডাক, বাইরে মুষলধারে বৃষ্টি আর মেঘ ডাকার শব্দ। এর মধ্যে আমরা দুজন সেই অন্ধকার ক্লাবে বসে আছি। আমরা দুজন ক্লাবের ভেতরে গিয়ে বসলাম। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। ক্লাবের ভেতরে আলো নেই, কিন্তু রাস্তার স্ট্রিট লাইটের আলোটা তেরচাভাবে ক্লাবের ঘরে এসে পড়েছে। তাতে আমরা দুজন একে অপরকে দেখতে পাচ্ছি ঠিকই, কিন্তু ক্লাবের বাকিটা অতটাই অন্ধকার যতটা প্রথমে ছিল। বাইরে বৃষ্টিতে সবকিছু আবছা দেখা যাচ্ছে, এত জোরে বৃষ্টি হচ্ছে। আমরা দুজন বসে গল্প করছি। হঠাৎ আমার চোখটা চলে গেল ক্লাবের বাইরের দিকে। মাঠের কাছে যেন আমি স্পষ্ট দেখতে পেলাম সাদা শাড়ি পরা একটা মহিলা ওই বৃষ্টিতে ঘোমটা মাথায় দিয়ে হেঁটে হেঁটে ওই রাস্তা দিয়ে আসছে। দেখে এক মুহূর্তের জন্য আমার বুকের ভেতরে ছ্যাদ করে উঠলো। আমি আর বান্ধবীকে ডেকে বললাম, এই ওই দেখ, দেখি মনে হচ্ছে যেন মা।
সত্যি বলতে ওই মহিলাটাকে দেখে আমার স্পষ্ট মনে হলো যেন আমি আমার মাকে দেখছি। আমার মা তো ওইভাবেই ঘুমটা মাথায় দিয়ে হাঁটতো। আমার বান্ধবী বলল, কই দেখি। ও দেখতে পেয়েছে, কিন্তু ও আমাকে আশ্বাস দিয়ে বললো, আরে না 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 না, দূর, তুই না সবসময় কাকিমাকে নিয়েই ভাবছিস। কাকিমা নয়, কি বলিস না তুই, অন্য কেউ হবে হয়তো। কথাটা বলতে না বলতেই মুহূর্তে আমরা দেখলাম সেই ছায়া মূর্তিটা যেন ওই মুষলধারে বৃষ্টিতে কোথায় একটা মিলিয়ে গেল। আমরা দুজন ব্যাপারটাকে অতটা গুরুত্ব দিলাম না। আমরা আবার গল্প করতে লাগলাম। গল্প করছি, বৃষ্টি তো কোনোভাবেই থামার নাম নিচ্ছে না। সেই সময় আমার বান্ধবী বলল যে, না রে, আজ মনে হচ্ছে এই মাছ নিয়ে আর ক্লাব অবধি পৌঁছানো হবে না। এই বলছি, শোন না, একটা কাজ করবি, আমাদের কাছে যে হাতাটা আছে এটা দিয়ে বরং একটু মাছগুলোকে এক এক করে বার করে না ডেচকিটার মানে ঢাকনাটার উপর রাখি, দেখে বরং গুনি ক পিস আছে। আমি বললাম, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এখন আমি ওই মাছ বার করে ঢাকনার উপর রেখে গুনবো ক পিস মাছ আছে? আরে ঢাকনাটা তো পুরো তেল ঝোলে একেকার হয়ে যাবে। ছি ছি, একদম না। আর তোর হঠাৎ করে এরকম ভীমরতি হলোই বা কেন? আরে না না, মানে সবাই এক পিস করে পাবে কি না, থাক, বুঝে গেছি, তোকে অত ভাবতে হবে না, তুই পাবি তোর পিসটা, ঠিক আছে তো? আরে না 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 না, আমি কি ওই জন্য বলছি না, তাও যদি একটু গুনে নিতাম আর কি। তোমার না বড্ড নোলা, বুঝেছো তো? আচ্ছা ঠিক আছে, নে হাতটা ধর, তো যা খুশি কর। এই এরম বলিস না, একটু দেখ না গুনে কপিস হচ্ছে, এরম করছিস কেন? লাস্টে জোড়াজোড়িতে বাধ্য হয়ে আমি ঠিক করলাম, ঠিক আছে বা, উফ, গুনে দেখছি কপিস আছে। এই বলে জাস্ট ডেচকি ঢাকনাটা খুলেছি, খুলে ভেতরে হাতা ঘোরাতেই যেন আমি হতবাক হয়ে গেলাম। মাছ কোথায়? হাতাটা যেন কিছুতেই ঠেকলো না। খালি মনে হলো যেন গ্রেভির মধ্যে একটা পাক মেরে হাতাটা আবার আমার হাতে ফিরে এলো। আমি সঙ্গে সঙ্গে বান্ধবী রেখে বললাম, এই মাছ কই গেল, এ তো ফাঁকা। আর বান্ধবী উঠে দাঁড়িয়ে বলে, কি আর কি মারছিস, এত ভারী ডেচকি 8 কিলো মাছ আমরা টেনে আনতে পারছি না, মাছ ফাঁকা, দাঁড়া তো দেখি। বলে আমরা দুজন মিলে ডেচকিটা তুলতে গেলাম। দুজনের দরকারই পড়লো না, ডেচকিটা অনায়াসে একজনের হাতেই উঠে এলো। সেটা এতটাই হালকা হয়ে গেছে, আমি চমকে উঠে বললাম যে, এ কি রে, মাছ গেল কই? এর কাজ করতো, তোর ফোনের টর্চটা জ্বালা, জ্বালিয়ে দেখ তো ভেতরে। আমার বান্ধবী সঙ্গে সঙ্গে তার কিপ্যাড ফোনের টর্চটা জ্বালায়, জ্বালিয়ে ডেস্কির ভেতর মারে। আমি হাতা দিয়ে খুঁজতে থাকি। খুঁজে আমি যা দেখলাম, সেটা দেখার পরে আমার পিঠের শিরদাঁড়াটা যেন ঠান্ডা হয়ে এলো। পুরো ডেচকিতে মাত্র 4 পিস মাছ পড়ে আছে। 8 কিলো মাছের মধ্যে 4 পিস মাছ, বাকি মাছ কোথায়? ভয়ে তো আমার অবস্থা তখন খারাপ। আমার বান্ধবীটা সঙ্গে সঙ্গে ফোনের টর্চটা ঘরের চারিপাশে মারতে লাগলো। কি আসতে পারে, আবার বিড়াল কুকুর যাই আসুক, এত মাছ তো নিয়ে যাওয়া সম্ভবই নয়। আর ডেচকি ঢাকনা সরাবে কি করে? চারিপাশে মারতে 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 হঠাৎ আমরা আবিষ্কার করলাম মাছের ঝোল টপ টপ করে পড়ছে জানলার একটা কার্নিশে। আগেই বলেছি ক্লাবের জানলা দরজা কিছু লাগানো হয়নি, জায়গাগুলো জাস্ট গ্যাপ করা আছে। টর্চের আলো স্পষ্ট দেখতে পেলাম ফোঁটা ফোঁটা ঝোল পড়তে পড়তে গেছে ক্লাবের জানলার ওই ফাঁকাটাও। ওখানে টর্চ মারতে আমরা দেখতে পেলাম মুষলধারে বৃষ্টিতে শুধুমাত্র ক্লাবের পিছনের ঝোপঝাড় ঘেরা বনটা, আর কিচ্ছু আমাদের চোখে পড়ল না। হতবাক হয়ে আমরা দুজন ওখানে দাঁড়িয়ে আছি। আমার বান্ধবী আমার মুখের দিকে চেয়ে বলল যে, শোন, আর এই মাছ ক্লাব অব্দি নিয়ে গিয়ে কাজ নেই। কিন্তু ওরও যে ওখান থেকে একটা মাছ খাওয়ার ইচ্ছা ছিল, সেটা ও আর মুখ ফুটে বলার সাহস করলো না। তাহলে শুভঙ্কর, এই ছিল আমার জীবনে ঘটে যাওয়া একটা সত্যি অলৌকিক ঘটনা। এটার কোনো ব্যাখ্যা আমি পাইনি, এবং মাঝে মাঝে এখনো যখন ভাবি তখন ভয় আমার গা শিউরে ওঠে।
তো যদি তুমি এটার কোনো ব্যাখ্যা দিতে পারো তাহলে দিও, আর তোমার পরিবারের সঙ্গে শেয়ার করো যদি তোমার ভালো লাগে। তো সত্য যাচাই করতে চাইলে আমাকে পরে ইনবক্স করো। ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমার পরিবারের জন্য অনেক ভালোবাসা রইলো, তোমার জন্য অনেক ভালোবাসা রইলো। এরকম ভাবেই এগিয়ে যাও। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। সত্যি বলছি, ঘটনাটা আমার তো প্রচন্ড ভালো লেগেছে, আর এরকম আরো ঘটনা কিন্তু তোমাদের সকলের থেকে আমার চাই। আর পৌলবী দে যিনি ঘটনাটা লিখেছেন তাকে আমার হৃদয় থেকে একটা বড় থ্যাংক ইউ। এরকম ভাবেই আমাদের সাপোর্ট করুন, আমাদের ভালোবাসা দিন, আমাদের পরিবারকে এগিয়ে নিয়ে যান। আর আপনার থেকেও কিন্তু এরকম ঘটনা আমাদের আরো চাই। আর এই ঘটনাটা পড়ার পরে সত্যি বলছি, আগের ঘটনাটার মতো এই ঘটনাটার আমি কোনো ব্যাখ্যা দেবো না, কারণ আমার কাছেও ব্যাপারটা একদম ক্লিয়ার নয়। জাস্ট বাউন্সার গেল, কি হলো। কিন্তু আমি রিসার্চ করতে চাইবো, এই জন্য আমি আপনাকে ইনবক্সও করবো, আপনার সাথে ব্যাপারে ডিসকাসও করবো। আর যখন আমাদের সাবস্ক্রাইবার লেভেলটা একটু বেড়ে যাবে, আমি চাইবো যেন আমার ফার্স্ট প্রুফ পডকাস্টটা যেন আপনার সাথেই হয়। আমি আপনার সাথে কন্ট্যাক্ট করে চাইবো আপনার সাথে আমাদের ফার্স্ট প্রুফ পডকাস্টটা করতে। তাই তোমাদের সাপোর্টের উপর ডিপেন্ড করছে যে আমরা কতটা সাকসেস পাবো এই জিনিসটাতে। তোমরা সবাই সাবস্ক্রাইব করে নাও যদি এখন সাবস্ক্রাইব না করে থাকো, করে পরিবারের সদস্য হয়ে যাও। ফেসবুকে আমাদের রেগুলার আপডেট আসতে থাকে, ফেসবুকে ফলো করে নিও। আর ঘটনা পাঠাতে চাইলে ডিসক্রিপশন বক্সে সব কিছু দেওয়াই আছে, ঘটনা পাঠাতে পারো আমাদেরকে। স্পটিফাইতে ঘটনা শুনতে হলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রইলো। প্রত্যেক বৃহস্পতিবার আর রোববার করে আমাদের নতুন এপিসোড আসতে থাকে, তাই মিস করো না। সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখলে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন চলে যাবে আমাদের ঘটনা। বানিয়ে তোলো বৃহস্পতিবার আর রোববারের রাতকে ভাবনাতীতে ব্যাখ্যাহীন ঘটনা শোনার রাত। তাহলে চলো দেখা হচ্ছে নেক্সট এপিসোডের সাথে। আজকে এই ডেঞ্জারাস এপিসোডটাকে আমরা এখানেই শেষ করছি। খুব শীঘ্রই দেখা হবে আরেকটি এরকম এপিসোডের সঙ্গে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, সবার খেয়াল রাখো, সবাইকে ভালোবাসা দাও, আর মনে করে কিন্তু শুনতে থাকো ভাবনাতীত। এমন কিছু ঘটনা যার কোনো ব্যাখ্যা হয় না। সঙ্গে আমি রয়েছি, শুভঙ্কর।